রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দিনের সংবাদে, সঙ্গে আছি আমি তানজিনা অন্ত। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই নিউজ 24 এর প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের বিশেষ আয়োজন ধাবমান বাংলাদেশ। করোনা সংক্রমণে বৈশ্বিক অর্থনীতির মন্দা ভাবের মধ্যে বাংলাদেশের উন্নয়ন কিছুটা গতি হারালেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতি। দুর্যোগের এই সময়ে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অতি দরিদ্রদের খাদ্য আর নগদ সহায়তা যার মধ্যে অন্যতম। পাশাপাশি ব্যবসা বাণিজ্যের গতি ধরে রাখতে কয়েক ধাপে প্রণোদনা প্রশংসা কুড়িয়েছে সব মহলে। অর্থনীতিবিদরাও আশাবাদী, দুর্যোগকালে অর্থনীতির সুষ্ঠু ব্যবস্থাপনার কারণেই প্রবৃদ্ধির হার দ্রুতই পুনরুদ্ধার সম্ভব হবে। শাহ আলী জয়ের রিপোর্ট। পদ্মা সেতুর স্বপ্নপূরণ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ঢাকার বুক চিরে নির্মাণাধীন মেট্রো রেলের লাইন প্রতিশ্রুতি দিচ্ছে নগর জীবনে গতি আনার। বিদ্যুৎ খাতে বিপ্লব ঘটাতে করোনা মহামারীর মধ্যেও এগিয়ে চলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। এবছরের গোড়ায় সরকারি হিসেব অনুযায়ী মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর সহ সরকারের অগ্রাধিকারমূলক 8 প্রকল্পের বাস্তবায়ন প্রায় 60%। মহামারীর এই সময়ের মধ্যেও মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর। কেউ কেউ মনে করেছে যে এই সকল কাজ থেমে যাবে, এটা থামেনি, কারণ আমরা এই সকল কাজ করেছি। আমার মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন যে করোনা মোকাবিলা করব, জীবন সুরক্ষা করব এবং উন্নয়নের গতি ধরে রাখতে হবে এবং কোনো প্রকল্পের কাজ কোনো মতেই আটকে রাখা যাবে না। এই জন্য আমরা এটা করতে পেরেছি। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের বাস্তবতায় উন্নত দেশগুলো যখন আশঙ্কা করেছে খাদ্য ঘাটতির, তখন বিরূপ পরিস্থিতিতেও বাংলাদেশ খাদ্য উদ্বৃত্ত দেশগুলোর মধ্যে অন্যতম। কৃষির সঙ্গে সম্পৃক্ত মৎস্য, পশুপালন, এগুলা এই সকল ক্ষেত্রে কোনো উন্নয়ন কোনোভাবে গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এগুলো বাধাপ্রাপ্ত হয়নি। শুধু খাদ্য নিরাপত্তা নিশ্চিত করলেই চলে না, দুর্যোগের এই সময়ে সচল রাখতে হয় অর্থনীতির চাকাও। এজন্য বিপর্যয় কাটিয়ে উঠতে করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত লক্ষাধিক কোটি টাকার ঋণ, নগদ অর্থ আর খাদ্য সহায়তা দিয়েছেন সরকার প্রধান। সেই সময়টায় প্রণোদনা দিয়েছিলেন বলে তখন কিন্তু বাজেট হয় নাই, বাজেটের আগে তিনি এই প্রণোদনাটা দিয়েছিলেন। দেবার ফলে বাংলাদেশের অর্থনীতিতে একটা সুস্থির অবস্থা এখনো বিরাজ করছে। করোনার মাঝেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছাড়িয়েছে $45 বিলিয়ন ঘর। বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সও জন্ম দিয়েছে নতুন নতুন রেকর্ড। কিছুটা কমে যাওয়া প্রবৃদ্ধি পুনরুদ্ধারে এখন সর্বোচ্চ নজর নীতি নির্ধারকদের। মাননীয় প্রধানমন্ত্রী তার যে লকডাউনের নির্দেশনা দিয়েছিলেন, তিনি পরিষ্কার বলেছিলেন সড়কে পাবলিক চলাচল কম হবে, কিন্তু শ্রমিক এবং দ্রব্য সামগ্রী, ফসল, খাবার দাবার ইত্যাদি চলাচলে কোনো বাধা সৃষ্টি করা হবে না। ফলে সার্বিক অর্থনীতি বাজারগুলোকে সচল রাখা হয়েছে, সার্বিক অর্থনীতি সচল ছিল। এই জন্য করোনার প্রবৃদ্ধি কিছুটা কমেছে, অস্বীকার করব না, এরপরেও আমরা ভালো প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি। মহামারীর আগেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় নিজের স্থান করে নেয় বাংলাদেশ। আর এই সাফল্যের নেতৃত্বে ছিলেন স্বয়ং সরকার প্রধান। মহামারীর মধ্যেও এই অর্জন ধরে রাখার চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মহামারীতেও দুরন্ত গতিতে এগিয়ে চলছে 100 অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের কাজ। এর মধ্যে উৎপাদনও শুরু করেছে 27টি দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠান। এ পর্যন্ত ইকোনমিক জোনগুলোয় মোট বিনিয়োগ প্রস্তাব এসেছে প্রায় 2,33,000 কোটি টাকার। বেজার নির্বাহী চেয়ারম্যান ইউসুফ হারুনের আশা, কয়েক বছরের মধ্যে দেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ হবে ইকোনমিক জোন থেকে। বিস্তারিত সুলতান আহমেদের রিপোর্টে। ছোট্ট আয়তনের দেশের শিল্প সম্ভাবনা যে বিশাল, সে সত্য উপলব্ধি করেই দেশের বিভিন্ন জেলায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করছে সরকার। এরই মধ্যে 97টি অঞ্চলের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনের 100% সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি সরকারের।
দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় বঙ্গবন্ধু শিল্পনগরী তৈরি হচ্ছে চট্টগ্রাম ও ফেনী জেলার 122 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে, যেখানে দেশি বিদেশি প্রায় 200 প্রতিষ্ঠান $30 বিলিয়ন বিনিয়োগ নিশ্চিত করেছে। বাস্তবায়নকারী সরকারি প্রতিষ্ঠান বেজার আশা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রপ্তানি ও জিডিপিতে বড় অবদান রাখবে অর্থনৈতিক অঞ্চলগুলো। শুধু দেশীয় বিনিয়োগকারীদের উৎসাহ প্রদান করে তা নয়, বিদেশি যারা বিনিয়োগকারী তাদেরকেও আমরা উৎসাহ প্রদান করি। জোন থেকে যে সমস্ত রপ্তানি হবে সেটি দেখা গেলো আমাদের রপ্তানি আয় 50% কিংবা 60%। এরই মধ্যে 9টি অর্থনৈতিক অঞ্চলে মোট 27টি প্রতিষ্ঠান উৎপাদন ও রপ্তানিও শুরু করেছে। করোনার সময়ও প্রায় 60,000 কোটি টাকার বিনিয়োগ এসেছে অর্থনৈতিক অঞ্চলগুলোয়। এ নিয়ে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে 2,33,000 কোটি টাকা। ইকোনমিক জোনের আসলে পরিকল্পনাটা আমাদের এমন ভাবেই করতে হবে যেন আমরা খুব দ্রুত বাস্তবায়ন করতে পারি। যেহেতু বিনিয়োগ আমাদের জন্য দরকার, কাজে এই কাজের প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা মাফিক। মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এসব অর্থনৈতিক অঞ্চলে কাজ করেও খুশি কর্মীরা। এলাকাবাসী বলছেন পাল্টে যাচ্ছে পুরো এলাকার অর্থনৈতিক দৃশ্যপট। আগে যারা দিনমজুরি ছিল এখন ফ্যাক্টরিতে কাজ করে ভালো অবস্থানে আছে। 6 মাস বসেছিল, এখন 6 মাসও তারা পুরো বছরটাই তারা কাজ করতে পারতেছে। ইকোনমিক জোনের ভিতরের যে ইনফ্রাস্ট্রাকচার বা এনভায়রনমেন্টটা, এটা এক কথায় অসাধারণ। বিনিয়োগকারীরা যে কোনো সময় যে কোনো সার্ভিস আমাদের কাছ থেকে যেটি আমাদের দেওয়ার কথা সেটি চাইলে কিন্তু আমরা দিচ্ছি। তবে মহামারী ও লকডাউনে কিছুটা চ্যালেঞ্জের মধ্যেও পড়েছে উৎপাদন প্রক্রিয়া। বিশ্ববিখ্যাত জাপানিজ মোটরযান উৎপাদনকারী প্রতিষ্ঠান হোন্ডার উৎপাদন সফলভাবে শুরু হয়েছে বাংলাদেশের আব্দুল মোনেম ইকোনমিক জোনে। এমনিভাবে বিশ্বের অনেক নামি দামি কোম্পানি, এমনকি দেশীয় অনেক বড় বড় কোম্পানিও উৎপাদন শুরু করেছে বাংলাদেশের অর্থনৈতিক জোনগুলোতে। সরকারের প্রত্যাশা 2030 সালের মধ্যেই 100টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করে কর্মসংস্থান তৈরি করবে প্রায় 1 কোটি মানুষের। সুলতান আহমেদ, নিউজ 24, গজারিয়া, মুন্সিগঞ্জ। এবারে করোনা পরিস্থিতি। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কিছুটা কমেছে। 24 ঘন্টায় করোনা উপসর্গে দেশের বিভিন্ন জেলায় প্রাণ হারিয়েছেন 125 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গে 17 জনের মৃত্যু হয়েছে। খুলনার করোনা ডেডিকেটেড 4 হাসপাতালে 16 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে প্রাণ হারিয়েছেন 16 জন। এছাড়া কুষ্টিয়ায় 11, চট্টগ্রামে 17, সাতক্ষীরায় 6, ঝিনাইদহে 5, দিনাজপুরে 5, বগুড়ায় 8 ও বরিশালে 12 জন মারা গেছেন। তবে হাসপাতালগুলোয় রোগীর চাপ বাড়ার কারণে শয্যা ও আইসিইউ সংকট দেখা দিয়েছে। অতিরিক্ত রোগীর চিকিৎসা সেবা নিশ্চিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। সপ্তাহ পেরোতেই ঢিলে ঢালা ভাব দেখা দিয়েছে কঠোর লকডাউনে। রাজধানীর সড়কগুলোতে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ, মোড়ে মোড়ে সিগন্যাল আর স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখানোর চিত্র মিলেছে সপ্তম দিনে। তবে বড় সড়কে কিছু চেকপোস্টের ভয় থাকলেও অলিগলির অবস্থা আরো ভয়াবহ। কমে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। এই অবস্থায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। এই চিত্র রাজধানী ঢাকা শহরের। একদিকে চলছে কঠোরতম লকডাউন আর অন্যদিকে অবাধে চলাফেরা করছে মানুষ। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা বিমানবন্দর সড়ক। বেলা বাড়ার সাথে সাথে বাইরে বেরোতে শুরু করে মানুষ। পুরো সড়কে ব্যক্তিগত গাড়ি আর রিকশার চাপ। কেউ পায়ে হেঁটে, কেউ ব্যক্তিগত পরিবহনে ছুটছেন নিজ নিজ গন্তব্যে। অনেকে মানছেন না স্বাস্থ্যবিধিও। খুব কষ্ট করে আসছে আমরা, গাড়ি ভেঙে ভেঙে হাইটে, রিক্সায় যে জামারি যে পুলিশে জিজ্ঞেস করতেছে কিসে লেগে যাচ্ছে, আমরা আছি বাইরে যাবো কালকে। লোকজন আসলে লকডাউন মানে না, যেভাবে মানার দরকার সেভাবে মানতেছে না। প্রধান সড়কের বাইরে অলিগলি অবস্থা আরো ভয়াবহ। স্বাস্থ্যবিধির ন্যূনতম বালাই নাই সেখানে। 20 টাকা বা 50 টাকা নিতেছে, হাফ ডাউন 100 টাকা দিতেছে। বাচ্চা অসুস্থ, এই কারণে গাড়ি ঘোড়া পাইতেছি না আমরা, এই কারণে এই সমস্যাটা। ক্যান্সার হাসপাতাল আসছিলাম, আমরা তো যাইতে পারতেছি না গাড়ি বেগর। অন্যদিনের মতো সপ্তম দিনে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও মানুষের সচেতনতার অভাবে অসহায় তারাও। মানুষ বিভিন্ন অজুহাতে বের হওয়ার চেষ্টা করছে। সরকারের যে প্রজ্ঞাপন অনুযায়ী যে সমস্ত গাড়ির চলাচল করার কথা সেইগুলো ব্যতীত বাদবাকি গাড়িগুলোরে আমরা যেগুলো ট্রাফিকের মাধ্যমে প্রসিকিউশনের মাধ্যমে এটা জরিমানা করার ব্যবস্থা করতেছি। এদিকে আজও রাজধানীর প্রবেশপথগুলোতে অনেককেই ঢাকায় প্রবেশ করতে দেখা গেছে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। সপ্তম দিনের লকডাউনের খবর জানাতে রাজধানীর
সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে ঢাকার দিকে কিন্তু মানুষের স্রোত বেশ ভালোই, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? আপনাকে আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারে, এবং সাভার কিন্তু আপনার সাভারের আশেপাশে থেকে রাজধানী ঠিক গাবতলী, আমিনবাজার হয়ে গাবতলীতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু তারা এই করোনার আজকে 7ম দিন, তারপরেও কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আসলে যাচ্ছে। সকাল থেকে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি এবং ঠিক দুপুরের মধ্যে কিন্তু বড় ধরনের বৃষ্টি হওয়ার কারণে আসলে এখন কিন্তু এই মুহূর্তে দেখতেন যে বৃষ্টির মধ্যেও কিন্তু লোকজন কিন্তু তারপরেও আপনার ছাতা নিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে অটো এবং রিক্সা, ভ্যান যে যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু আসলে বের হচ্ছে। আমরা সকাল থেকে এই সাভারের এই এলাকায় কিন্তু যেমন আইন শৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট তাদের কিন্তু আসলে দেখতে পাইনি যে তারা কোনো অভিযান চালাচ্ছে বা এই যে ঘর থেকে মানুষ বের হচ্ছে আসলে কি কারণে বের হচ্ছে। আমি একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তারা আসলে আপনি ঘর থেকে বেরিয়ে কোথায় যাচ্ছেন? আমি ঘর থেকে ইসলামী ব্যাংকে গিয়েছিলাম। কি জন্য? ওই আমাদের ব্যবসা আছে উলাল আড়ত, মাছের পার্টি। কিছু বলে নাই? না, আমরা তো ব্যবসা করি, তো মাছের টাকা দিতে গেছিলাম, পার্টি টাকা পাবে, টাকা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে দেখছেন যে তারা আসলে আসছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা কোথা থেকে আসলেন, কোথায় যাচ্ছেন? জি, আমরা আসলে আসলাম হলো, আমি গেছিলাম হসপিটালে, আর আপুটা আসলো ওই ইয়াতে থেকে, কুষ্টিয়া থেকে। আমার দাদি খুব অসুস্থ ছিল। আমি হসপিটালে গেছিলাম, এই যে আমার রিপোর্ট এটা আমি আসছিলাম, উনি আমার আপু তো ওনাকে। আপনাকে যেমনটা আসলে বলছে, মানুষ কিন্তু আসলে বিভিন্ন রকমের দুহাই দিয়ে আসলে তারা আসলে বের হচ্ছে। আসলে তারা একটা জিনিস দেখা যাচ্ছে যে দাদি হসপিটালে ভর্তি, সেই কাগজ ডাক্তারের যে প্রেসক্রিপশন সেটা নিয়ে কিন্তু আসলে তারা বের হচ্ছে। এবং যারা মানে অর্থাৎ যেখানে চেকপোস্ট আছে সেখানে আসলে কেউ জিজ্ঞেস করলে বলছে আমরা হসপিটালে যাচ্ছি বা রুগী নিয়ে যাচ্ছি, এই সব দোহাই দিয়ে আসলে তারা বিভিন্ন দোহাই দিয়ে আসলে তারা বের হচ্ছে। এই ছিল লকডাউনের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, 7ম দিনের লকডাউনের খবর জানাতে সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হুদা। চলে যাচ্ছে পরের খবরে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংসদ সদস্য কিংবা মন্ত্রী কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, তাই নিজস্ব সম্পত্তির হিসাব বিবরণী দাখিল করতে দলের কারো আপত্তি থাকার কথা নয়। দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলেন কাদের। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ স্বচ্ছতার সঙ্গে সরকার পরিচালনা করছেন। দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান অত্যন্ত স্পষ্ট। দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের অবস্থান অত্যন্ত কঠোর, স্পষ্ট। আমাদের কথা হচ্ছে এমপি মন্ত্রী কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। স্বাধীন সংস্থা হিসাবে দুদক যে কোনো অপরাধের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নিতে পারে। ইতিমধ্যে অনেক নেতাকর্মী এমপির বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিয়েছে, কারো কারো দুর্নীতির মামলায় সাজাও হয়েছে। পাহাড় ধসে পরপর 2 দিন কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 10 জনের মৃত্যুর পরেও ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরেননি বাসিন্দারা। রোহিঙ্গা ক্যাম্পের বাইরে বিভিন্ন পাহাড়ের ঢালে এখনো বসবাস করছে হাজার মানুষ। কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন উপজেলায় কয়েকশো গ্রাম তলিয়ে আছে পানিতে। ঘটছে ঢলের পানিতে ভেসে মৃত্যুর ঘটনাও। কক্সবাজার থেকে নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন। কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা এলাকায় পাহাড়ে বসবাসের চিত্র বছরের অন্য সময়ের জন্য খুব স্বাভাবিক বলা যায়। তবে গেল 5 দিন ধরে টানা বর্ষণে প্রায় সব পাহাড়ই এখন ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে 5 জন ও নীলায় একই পরিবারের 5 জন মারা গেছে পাহাড় ধসে। তবুও টনক নড়েনি স্থানীয়দের। পাহাড়ের নিচে বসবাস করি, পাহাড় নিয়ে বসবাস করি, আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, কোথায় যাব? বাসা থাকবার কোনো জায়গা নেই। টেকনাফ, উখিয়া সহ বিভিন্ন উপজেলার কয়েকশো গ্রাম পানির নিচে। পানিবন্দী লাখ লাখ মানুষের দুর্ভোগ সীমাহীন। ডলের পানিতে ভেসে কিংবা পানিতে ডুবে গেল 2 দিনে অন্তত 7 জনের মৃত্যু হয়। অব্যাহত বৃষ্টি, জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কাও জাগিয়েছে।
দুদিন পর্যন্ত ভাত খাইতে পারি না, আমার গায়ের জামা পর্যন্ত দিতে পারি না। আমি আর বাড়ির থেকে একটা কাপড় পরছি। রাস্তা বলে নিয়ে না পারে খানা লানাই অবশ্য কষ্ট মাঝে। আমাদের এখানে ছোট একটা সুলুস গেট আছে, সুলুস গেট ওইটার মধ্যে যে পানি যেতে না পারার কারণে পাহাড়ের পানি আর বৃষ্টির পানি প্রচণ্ড উঁচু হয়ে মানুষের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন পাহাড়ে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হয়েছে, তবে নিম্নবিত্ত হওয়ায় বাসস্থান সরাতে চায় না পরিবারগুলো। ম্যাক্সিমাম মানুষ দরিদ্র, যাদের নিজস্ব কোনো বসতভিটা নেই, তারা সুযোগ পেলেই মাথা গোজার জন্য একটা ঠাঁই করে নেয়, যেখানে সরকারি হাট জায়গা পাওয়া যায় বা বন বিভাগের পতিত জায়গা পাওয়া যায়, সেখানেই তারা মাথা গোজার জন্য ঠাঁই করে নেয়। মানবিক কারণ অনেক সময় তাদের উপর খুব বেশি জোর জবরদস্তিও করা যায় না। রোহিঙ্গা ক্যাম্পের বাইরে কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ, পেকুয়া ও চকরিয়ায় অন্তত 2.5 লাখ পরিবারের ঝুঁকি নিয়ে বাস করার তথ্য রয়েছে বেসরকারিভাবে। এর মধ্যে প্রায় 1 লাখ অনুপ্রবেশকারী রোহিঙ্গা পরিবার। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, টেকনাফ। এ ব্যাপারে আরো তথ্য জানাতে কক্সবাজারের টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, কক্সবাজারের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ তানজিনা। এর আগের ঘন্টায়ও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে পাহাড়ের পাদদেশে অসংখ্য মানুষ বসবাস করছে, এমনকি পাহাড়ের ডলে কিন্তু আসলে যে এলাকায় আমরা আছি কক্সবাজারের রামু এলাকা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, একেবারে কিন্তু আসলে অনেক ঘরবাড়ি পানির নিচে আছে। এখানে অনেক মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছেন। এখানে যারা বাসিন্দা আছেন তাদেরকেও কিন্তু, যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তাদেরকে মাইকিং করে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। পাহাড় ধসও কিন্তু আজকে সকাল থেকে কোনো কোনো জায়গায় হয়েছে। গতকালও কিন্তু একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। এর আগের দিনও আমরা দেখেছি রোহিঙ্গা পরিবার 6 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে টেকনাফ এবং কক্সবাজার যে পাহাড়গুলো, সেই পাহাড় কিন্তু একেবারে খুব একটা ঝুঁকি, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, হতাহতের সংখ্যা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। একইভাবে যারা বাসিন্দা, যারা পানিবন্দী অবস্থায় আছে, তাদের কাছে এখনও পর্যন্ত কোনো শুকনো খাবার থেকে নিয়ে কোনো কিছু পৌঁছে নেই বলে আমাদেরকে জানিয়েছেন। তাদের অভিযোগ কিন্তু আমরা, যে অভিযোগ আমরা পেয়েছি, সেই অভিযোগের ভিত্তিতে আমরা যারা জেলা প্রশাসনের দায়িত্বে আছেন এমনকি স্থানীয় প্রশাসনের দায়িত্বে আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, কোনো জায়গায় যেখানে কিন্তু আসলে যোগাযোগ খুব একটা ঠিক আছে, সেখানে কিন্তু আসলে তারা পৌঁছানোর চেষ্টা করছে। আবার টেকনাফে কোনো জায়গায় পানি একেবারে নেমে এসেছেন, সেখানে কিন্তু আসলে ফসলের জমি থেকে নিয়ে অনেক কিছু ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তানজিনের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজারের টেকনাফ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। উত্তর বঙ্গোপসাগরে উপকূলবর্তী এলাকায় সৃষ্ট মৌসুমী লঘুচাপের কারণে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে 2 দিন ধরে থেমে থেমে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। পাহাড় ধসের শঙ্কায় বুধবার রাত পর্যন্ত চট্টগ্রাম শহরের বিভিন্ন পাহাড় থেকে 105টি পরিবারের 400 জনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়েছে জেলা প্রশাসন। বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, বহদ্দারহাট, মুরাদপুর 2 নম্বর গেট সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। বৃষ্টির সাথে সমুদ্র জোয়ারের পানিতে একাকার হয়ে তলিয়ে গেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। চরম ভোগান্তিতে আছেন রোগী ও স্বজনরা। আবহাওয়া অফিস বলছে এই বৃষ্টিপাত চলতে পারে আরও একদিন। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। আজ বিশ্ব বাঘ দিবস। প্রতি বছরের মতো এবছরও নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এদিকে সুন্দরবনে পশ্চিম বন বিভাগে খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে বাঘের বিচরণ বেড়েছে। তবে বাঘ সংরক্ষণে নিরলসভাবে কাজ করছে গবেষকরা। এক্ষেত্রে চোরা শিকারীর দৌরাত্ম্য বন্ধ, বনের মধ্যে শব্দ ও পানি দূষণ রোধ ও বাঘের বংশবৃদ্ধিতে ন্যাচারাল ব্রিডিং এর উপর জোর দিয়েছেন তারা। আর বাঘ গবেষণায় 42 কোটি টাকার প্রকল্প প্রস্তাবনাও দিয়েছে বন বিভাগ। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
2015 সালে ক্যামেরা ট্র্যাকিং পদ্ধতিতে বন বিভাগের জরিপে সুন্দরবনে 106টি বাঘ পাওয়া যায়। পরে 2018 সালে ইউএসএইড বাঘ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে জরিপে বনে বাঘ পাওয়া যায় 114টি। 3 বছরে ওই সময় বাঘ বেড়েছিল 8টি। তবে এই দুই জরিপে পশ্চিম সুন্দরবনে খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে বাঘের সংখ্যা কম ছিল। গেল 2 বছরে বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওইসব এলাকায়ও বাঘের অবস্থান দেখা যাচ্ছে। গবেষকরা বলছেন সুন্দরবনের এই অংশের মধ্যে নিয়মিত ছোট জাহাজ ভেসেল যাতায়াত করে, রয়েছে চোরা শিকারীর দৌরাত্ম্য। এই অবস্থায় ইকোসিস্টেমে কোনো একটা অংশে ব্যাঘাত হলে তার প্রভাব পড়বে বাঘের ওপর। বাঘকে শিকার করে বাঘের বিভিন্ন পার্টসের জন্য পাচার করা, বাঘ এবং মানুষের মধ্যে যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের বিষয়টা আসবে। কোনো সময় বাঘ বেড়ে আসে, কোনো সময় জীবিকার জন্য মানুষ বাঘের আবাসস্থলে প্রবেশ করে, তখন একটা ইনসিডেন্টের ঘটনা ঘটে। এদিকে বাঘ গবেষণায় 42 কোটি টাকার প্রকল্প প্রস্তাবনাও দিয়েছে বন বিভাগ, যা যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। নতুন গবেষণায় বাঘ জরিপ ছাড়াও বাঘের শিকার প্রাণী, হরিণ ও শূকর কি পরিমাণ আছে তা দেখা হবে। এছাড়া বাঘের বংশবৃদ্ধিতে ন্যাচারাল ব্রিডিং এর ওপর জোর দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা খালি বাঘ জরিপ করি, কিন্তু তার খাদ্য কতটুকু আছে সেটা কখনো দেখি না। এটা দেখার জন্য হরিণ এবং শূকর এগুলি কি পরিমাণ আছে সেগুলোর জরিপ করা হবে, এবং বাঘের যে আবাসস্থল, যে মানে কোন জায়গাটায় বাঘ ভালো পছন্দ করে সেই আবাসস্থলটাও একটা জরিপ করা হবে। প্রাকৃতিক ভাবে ব্রিডিংটাকে ঠিক রাখার জন্য পরিবেশটা ঠিক রাখা এবং পর্যায়ক্রমে এটা সায়েন্টিফিক্যালি এটাকে পর্যবেক্ষণ করা, সায়েন্টিফিক্যালি ব্রিডিং এর ব্যবস্থা করা। সুন্দরবন পৃথিবীর 5টি বৃহৎ বাঘের আবাসনের মধ্যে একটি। তাই এই বনে বাঘ টিকিয়ে রাখতে বনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় যথাযথ উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা গবেষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চলমান করোনা বিধিনিষেধের মধ্যে সব ধরনের শিল্প প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করে এই অনুরোধ জানান তারা। বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি সাংবাদিকদের এ তথ্য জানান। এটা থেকে যেন সমস্ত ধরনের শিল্পকে কাজ করার সুযোগ করতে দেওয়া হয়, এইটাই আমরা ওনার কাছে আবার অনুরোধ করতে আসছি। ওনার প্রধানমন্ত্রীর কাছে ওনার মাধ্যমে এই অনুরোধটা আমরা করেছি। উনি বলেছে যে উনি আজকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, কথা বলে এই ডিসিশনটা উনি খুব তাড়াতাড়ি নেবেন। নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। আফগানিস্তানে তালেবান যদি জোর করে ক্ষমতা দখল করতে চায় তাহলে তারা কখনোই আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। বুধবার দিল্লিতে এমন মন্তব্য করেছেন ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দুই মন্ত্রী জানান, তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনার মধ্যে সমাধান খোঁজায় সংকট উত্তরণের একমাত্র পথ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পরই সেখানে সাধারণ মানুষকে লক্ষ্য করে তালেবান যে কর্মকাণ্ড শুরু করেছে তা খুবই মর্মান্তিক। এদিকে চীন সফরে রয়েছে আফগান তালেবান গোষ্ঠীর 9 সদস্যের একটি দল। সেখানে গোষ্ঠীটি জানায়, আফগানিস্তানের মাটি চীনের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না। মহামারীর মধ্যেই নানান প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। ভারত সাম্প্রতিক বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে 213 জনে দাঁড়িয়েছে। ঘরছাড়া লক্ষাধিক মানুষ। এদিকে চীনের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় হেনন প্রদেশে কমপক্ষে 146 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ অনেকে। চীনের স্মরণকালের এই ভয়াবহ বন্যার কবলে এখন দেশটির প্রায় 3.5 কোটি মানুষ। পরিস্থিতি নাজুক ইউরোপেও। এদিকে চীন ও ভারত বন্যায় নাজেহাল হলেও তুরস্কের দক্ষিণাঞ্চলে হানা দিয়েছে তীব্র দাবানল। আবার দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে দেখা যাচ্ছে প্রকৃতির অন্যরূপ। তীব্র শীতে নাকাল দেশটির দক্ষিণাঞ্চল ঢেকে গেছে তুষারে। সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে খেলার খবর।
জিম্বাবুয়ে সফর শেষে আজ দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে সকাল 9:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় গোটা দল। তবে অস্ট্রেলিয়া সিরিজ সামনে থাকায় কেউই নিজ বাসায় যেতে পারেননি। বিমানবন্দর থেকে ক্রিকেটার ও কোচিং স্টাফদের সরাসরি নিয়ে যাওয়া হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আশা জাগিয়েও টোকিও অলিম্পিক্স থেকে বিদায় নিলেন বাংলাদেশের আর্চার দিয়া সিদ্দিকী। দারুণ লড়াইয়ের পর শুট অফে হেরে গেছেন লাল সবুজের প্রতিনিধিত্ব করা এই নারী। রিকার্ভ মহিলা এককের প্রথম সেট কষ্টের জয় দিয়ে শুরু করেন দিয়া, তবে দ্বিতীয় সেটে হেরে যান তিনি। তৃতীয় সেটে আবারও ঘুরে দাঁড়িয়ে শেষ হলে ওঠার আশা দারুণ করে জাগিয়েছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত টোকিও অলিম্পিক্সের রিকার্ভ মহিলা এককের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন বাংলাদেশের এই আর্চার। ইউমেনোশিমা ফিল্ডে বৃহস্পতিবার শেষ 32-এর লড়াইয়ে বেলারুশের প্রতিযোগী কারিনা জোমেনস্কায়ার কাছে 6-5 সেট পয়েন্টে হেরে যান দিয়া। 5 সেটে 5-5 পয়েন্টের সমতার পর এক শটের লড়াইয়ে 10-9 ব্যবধানে হেরে যান 17 বছর বয়সী এই আর্চার। মহিলা এককের র্যাঙ্কিংয়ে জোমেনস্কায়া আছেন 31তম স্থানে, দিয়া সেখানে 155। টোকিও অলিম্পিকে নারী ইভেন্টে 200 মিটার ফ্রি স্টাইল রিলেতে বিশ্ব রেকর্ড করে স্বর্ণ জিতেছে চীন। এই ইভেন্টে চীনের একটি প্রথম অলিম্পিক স্বর্ণ, যেটা তারা নিয়েছে বিশ্ব রেকর্ড করে। এদিকে 100 মিটার ফ্রি স্টাইল সাঁতারে অলিম্পিকের নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের সাঁতারু সেলেব রাসাল। মাত্র 47.02 সেকেন্ড সময় নিয়ে টোকিও অলিম্পিকে নিজের দ্বিতীয় স্বর্ণ জেতেন তিনি। এই ইভেন্টে অস্ট্রেলিয়ার কাইল চামার্স 0.06 সেকেন্ড বেশি সময় নিয়ে জিতেছেন রৌপ্য। এদিকে ছেলেদের 800 মিটার ফ্রি স্টাইলে যুক্তরাষ্ট্রের হয়ে স্বর্ণ জিতেছেন ববি ফিঙ্ক। টোকিও অ্যাকুয়াটিক্স সেন্টারে 7 মিনিট 41.87 সেকেন্ড সময় নিয়ে সেরা হন 21 বছর বয়সী এই সাঁতারু। তার চেয়ে 0.24 সেকেন্ড বেশি সময় নিয়ে রূপা পান ইতালির গ্রেগরি। শেষ খবর পাওয়া পর্যন্ত সমান 13টি করে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র, চীন ও জাপান। তবে সর্বমোট 35টি পদকে পদক তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। 28টি পদক নিয়ে 2-এ রয়েছে চীন এবং জাপান পদক তালিকার 3-এ রয়েছে সর্বমোট 22টি পদক নিয়ে। এখন এই পর্যন্ত। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।